লজ্জা পাওয়া উচিত তোমার কায়রা। দুটো বাচ্চা আছে আমার, আর সেই আমাকে তুমি বিয়ের প্রস্তাব দিচ্ছ। বজ্রের মতো তিক্ত কণ্ঠে কথা ছুড়ে দিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর প্রিশান শেখ। 7 বছরের শিক্ষক জীবনে বহু ঝড়ঝাপটা এসেছে তার, বহু কঠিন মুহূর্ত সামাল দিয়েছেন তিনি, কিন্তু এভাবে নিজের অস্তিত্বকে ক্ষুদ্র মনে হওয়ার অভিজ্ঞতা এই প্রথম। সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটির দিকে তাকিয়ে অগ্নি দৃষ্টিতে তাকালো প্রিশান, চোখে যেন আগুন টকবক করছে। আর ওদিকে মেয়েটি গালে হাত চেপে ধরে নিথর হয়ে দাঁড়িয়ে। প্রিশানের শক্ত হাতের থাপ্পড়ে গালের নিচটা জ্বলে পুড়ে যাচ্ছে, মুহূর্তে লাল হয়ে উঠেছে ফর্সা গালখানা। এমন অপমানের চোখ দুটো ভিজে উঠলেও মাথা নত হলো না তার, বরং গাল থেকে হাত সরিয়ে সরাসরি তাকালো বাদামি চোখ দুটোই। তার একটু সংকোচ হচ্ছিল বটে বিয়ের প্রস্তাবটা দিতে, কিন্তু মনের ওপর আর কোনো কথাই শোনেনি। তার দৃষ্টিতে দৃঢ়তা, অবিচল সাহস স্পষ্ট। পরক্ষণে এক চিলতে মলিন হেসে অদ্ভুত আত্মবিশ্বাসী হয়ে মেয়েটি বলল, লজ্জাজনক কি বলেছি? আপনার বয়স নিয়ে কোনো কালেই আমার সমস্যা ছিল না, আর আমি নির্লজ্জ নই, যথেষ্ট ভদ্র একটি মেয়ে। তাই প্রেমের নয়, সোজা বিয়ের প্রস্তাব দিয়েছি, আমি কোনো ভুল করিনি। মেয়েটির এমন শক্ত আত্মবিশ্বাসী কণ্ঠে অবাক না হয়ে পারল না প্রিশান। কঠোর দু চোখ ছোট হয়ে এলো প্রিশানের, গলা আরও কঠিন, আরও ভারী হয়ে উঠল। আমার দুটো বাচ্চা আছে, জানো না তুমি? তারপরে এমন কথা মুখে আনলে কিভাবে কায়রা? কায়রা আবারও হেসে উঠল। বিরোধে দাঁড়িয়ে থাকা এই হাসি তলোয়ারের মতো ধারালো। কায়রার হাসিটা একদম নির্মম, নির্ভীক, বেপরোয়া হাসি। জন্ম থেকে তার ভেতরে ভয় ডর নামের কোনো বীজ বোনা হয়নি। মেয়েটা একরকম সাহস নিয়ে জন্মেছে বলা যায়। এটা প্রকাশ পাচ্ছে তার রক্তে, দৃষ্টিতে। তাই তো আজ এমন দুঃসাহসিক পদক্ষেপ নিতে তার একটু দ্বিধা হলো না। নিজের বয়সের দ্বিগুণ বেশি বড় একজন মানুষকে বিয়ের প্রস্তাব দেয়া, এটাকে সাধারণ কেউ হুট করে ভাবতেও পারে না। আর দ্বিগুণও নয়, ঠিক 15 বছরের পার্থক্য। খুব তো বেশি নয়, যদিও সাধারণ মানুষের চোখে এই পার্থক্য ঢের বেশি। কিন্তু কায়রা, সে কখনো সাধারণ ছিল না, আর হবেও না, কারণ সে যেন 13 মেয়ে নয়, এমপি কায়রাভ তাজওয়ার খানের একমাত্র বোন কায়রা তাজলিন খান। তার পরিচয়ে জড়িয়ে আছে প্রভাব, দৃঢ়তা আর চারপাশ কাঁপিয়ে দেওয়ার মতো ক্ষমতা। রাজনীতির উঠোনে বড় হওয়া মেয়েরা সাধারণত নরম হয় না, কায়রা তো আরও ব্যতিক্রম। তার চোখে ভয় নেই, ভাষায় সংকোচ নেই, সিদ্ধান্তে এক ফোঁটাও দ্বিধা নেই। এমন পরিবারে জন্মালে সাহস তো থাকবেই, আর কায়রার মধ্যে সে সাহসটা বরাবরই একটু বাড়তি। যার ওপর কেউ লাগাম টানতে পারে না, যার ওপর কোনো নিষেধ বারণ চলে না। আজও তাই হলো। প্রিশানের চোখের রাগ, বজ্রকণ্ঠ, তিরস্কার কিছুই তাকে স্তম্ভিত করতে পারল না, বরং তার ঠোঁটের হাসিটাই আরও ধারালো হয়ে উঠল। সামনের ব্যক্তিটিকে জয় করার জন্য আরও আগ্রহী হলো সে। সামান্য হেসে আবার বলল, আপনার দুটো বাচ্চা আছে জানি, আর এটাও জানি আপনি বিপত্নিক। সুতরাং ধর্ম, সমাজ, আইন সব কিছুই আপনাকে অনুমতি দিয়েছে দ্বিতীয় বিবাহ করার। তাহলে আমাকে প্রত্যাখ্যান করার কারণ শুধুমাত্র বয়সের পার্থক্য? নিজের ভেতর কোথাও গভীরে চেপে রাখা ক্ষতটা যেন হঠাৎ দপ করে জ্বলে উঠল। প্রিশান বুঝতে পারল এই মেয়েকে যুক্তি দিয়ে থামানো যাবে না, রাগ দেখিয়ে ঠেকানো যাবে না। এতদিন যতটা সহ্য করেছে, আজ তার সহ্যের সবটুকু সীমা ছাড়িয়ে ফেলেছে। তাই কোনো উত্তর না দিয়ে তিনি ঘুরে দাঁড়ালেন, তস্ত্র পায়ে হনহন করে বেরিয়ে গেলেন ক্যাম্পাসের দিকে। তার হাঁটার শব্দের সাথে মিলেমিশে পেছন থেকে ভেসে এলো কায়রার দৃপ্ত কণ্ঠ। কতদিন এভাবে পালিয়ে বেড়াবেন স্যার? আমার ভালোবাসা সত্যি হলে আর আল্লাহ চাইলে এই আমাকে আপনার বিয়ে করতে হবে, কথাটা মিলিয়ে নেবেন। কথাগুলো কানে এলো
প্রিশান হাঁটা থামালো না, কিন্তু কথাগুলো শুনে চোখ দুটো শক্ত করে বুঝে ফেললেন। বুকটা ডিপ ডিপ করছে, নিঃশ্বাস ভারী হয়ে উঠছে রাগে আর অজানা অস্থিরতায়। এতটা বাজে পরিস্থিতির মুখোমুখি হতে হবে নিজে কখনো কল্পনা করেননি। একা দাঁড়িয়ে থাকা কায়রা দূর থেকে তাকিয়ে রইল মানুষটার যাওয়ার পানে। চোখের কোণে জল চিকচিক করলেও ঠোঁটের কোণে ছিল এক অবিচল প্রতিজ্ঞার রেখা। প্রতিজ্ঞাটা হলো নিজের ভালোবাসা মানুষটাকে জয় করার। এমন ভাবনার মাঝে পেছন থেকে তড়াক করে এগিয়ে এসে দীপ্তি কায়রার হাত টেনে ধরল। কায়রার সবচেয়ে ঘনিষ্ঠ বান্ধবী, তার কণ্ঠে অসহায়তার সুর। বলছিলাম যাস না, শুনলি না তো আমার কথা? স্যার কোনোদিন তোকে মেনে নেবে না রে। এত পাগলামি করিস না কায়রা, বাদ দে, আর পারছি না তোকে সামলাতে। কায়রা মুখ ঘুরিয়ে তাকালো, চোখের কোণে জমে থাকা জলটুকু ডান হাতের বুড়ো আঙুল দিয়ে মুছে নিল খুব আলতো করে। তারপর এক চিলতে হাসি ঝুলিয়ে বলল, ভালোবাসা একটু পাগলামি থাকতে হয় দীপু, এই পাগলামিগুলোই তো সুখ দেয়। করি না একটু পাগলামি, এতে যদি মানুষটাকে পেয়ে যাই ক্ষতি কি? দীপ্তি দীর্ঘশ্বাস ফেলল, হতাশে ক্লান্ত সে মেয়েটাকে বোঝাতে বোঝাতে। 3 বছর ধরে মেয়েটার পাগলামি দেখছে, আর কত? তবু বলল, মরিচিকার পেছনে ছুটে চলেছিস কায়রা, এসব হওয়ার নয়। কায়রা মৃদুস্বরে বলল, মরিচিকা নয়, দীর্ঘদিনের কষ্টে অনুভূতি মাটি চাপা দেয়া। আমাকে শুধু একটু খুঁজে ওই সুপ্ত অনুভূতিটাকে জাগাতে হবে। কঠিন, তবে অসম্ভব নয়। দীপ্তি কায়রার হাত ধরে বলল, চল এবার ক্লাসে যাই অন্তত। তোর সঙ্গে তো আমি কোনো কিছুতেই আর পেরে উঠি না কখনো, আপাতত ক্লাসটা করি আয়। কায়রা অল্প হাসল দীপ্তির কথায়, অতঃপর ব্যাগটা কাঁধে তুলে নিল ধীর ভঙ্গিতে আর বলল, চল তাহলে যাওয়া যাক। এরপর দুজন একসঙ্গে ক্লাসের দিকে হাঁটা দিল। তবে কায়রার প্রতিটি পদক্ষেপে বাজছিল অব্যক্ত প্রতিজ্ঞার দৃঢ় শব্দ, সে হার না মানার মেয়ে নয়, বা আর মানবেও না। আজ ভার্সিটি থেকে স্কুটি নিয়ে সোজা বাজার করতে গিয়েছে প্রীতিশা। পুরো নাম প্রীতিশা শেখ দুতি। প্রিশানের ছোট বোন, ফুরফুরে চঞ্চনে মেজাজে ছিল আজ। এতদিন হোমসে থেকে পড়াশোনা করেছে, তাই খোলা আকাশের রং, বাতাসের স্বাদ সব কিছুই তার কাছে নতুন নতুন। জীবনের আসল স্বাদই তো স্বাধীনতা। কিন্তু বন্দি জীবন কাটিয়ে এসেছে এত বছর, টাঙ্গাইলে এসেছে 7 দিন হলো। গুচ্ছতে চান্স পাওয়ায় মাওলানা ভাসানীতে প্রথম বর্ষে পড়ছে সে, যেখানে তার ভাই অধ্যাপক। কালকের মতো আজও সে প্রায় উড়ছিল তার প্রিয় স্কুটিতে, একদম পাখির মতো হাওয়ায় ভেসে, দুহাত ছড়িয়ে একের পর এক দীর্ঘশ্বাস নিয়ে অনেকবার বাতাসে নিজেকে সঁপেছে। উফ, কি সুন্দর সেই অনুভূতি। এভাবেই বাজারে পৌঁছে স্কুটিটি একটি দোকানের পাশে দাঁড় করালো। লাল শাক, কুমড়ো, লাউ আর ছোট মাছ ইত্যাদি কিনে ধীরে ধীরে সবগুলো তার বাজারের ব্যাগে ভরে গেল দোকানদার চাচা। সে ব্যাগ নিয়ে টাকা দিয়ে হাসি হাসি মুখে বলল, এবার আসি চাচা, আল্লাহ হাফেজ। দোকানদারও হাসি মুখে বলল, আহেন আম্মা, আল্লাহ হাফেজ। সব ঠিকঠাকই ছিল, কিন্তু স্কুটির কাছে গিয়ে আচমকা চোখ দুটো বিস্ময়ে বড় হয়ে গেল প্রীতিশার। তার প্রিয় পিং স্কুটি উল্টো পড়ে আছে। মুহূর্তেই কাঁদো কাঁদো হয়ে গেল হাসি খুশি প্রীতিশা। দৌড়ে স্কুটির কাছে এগিয়ে গিয়ে দেখল সামনের একটা মিরর ভাঙা, সেরাফোরা সিট আর কাদা লেগে। সে শিউরে উঠল এসব দেখে। কি অবস্থা করেছে তার স্কুটির! প্রীতিশার মনে হাজার প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কিভাবে হলো এটা? কে করলো? কার জন্য তার আনন্দ এমন দুঃখে পরিণত হলো? প্রীতিশা ধীরে ধীরে স্কুটিটা দাঁড় করালো, হাত দিয়ে উপরের সিটের ধুলো ঝাড়তে ঝাড়তে মনে মনে ভেবে নিল সে ছাড়বে যে এই কাজ করেছে। প্রীতিশার চোখে প্রতিশোধের আগুন জ্বলে উঠল। চিৎকার করে আশেপাশে তাকিয়ে বলল, কে করেছে এই কাজ? কার এত বড় সাহস? পাশ থেকে একজন মহিলা ধীরে ধীরে এগিয়ে এসে বললেন, এই কাম তো করেছে আমাগো এলাকার গুন্ডারা, আর মারামারি করতে যাইয়ে তোমার হুন্ডাটার উপরে পড়ছিল, হেনেও মারামারি করছে,
পরে মারতে মারতে হুন্ডা মুন্ডা ভাঙ্গা লাইছে। তারপর দৌড়াতে দৌড়াতে আবার কনে জানি করে মারতে গেল। একটু আগেই বাড়ির দিকে যাইতে দেখলাম হেরে। প্রীতিশেদের কথাবার্তার আঞ্চলিকতা থেকে বুঝতে পারে এরা এলাকার স্থানীয়। তাই একটু দ্রুত দৃঢ় কণ্ঠে বলল, আন্টি আপনি জানেন কোন গুন্ডা? চিনিয়ে দিতে পারবেন? মহিলাটি হঠাৎ আঁতকে উঠলেন। চোখে ভয় আজ দেখা যাচ্ছে। সে কেন জেনে শুনে লাগতে যাবে গুন্ডার সাথে? তাই ভীতু গলায় বলল, না গো মাইয়া, আমার এইসবে জড়াইও না। তাই আমি নাম কইতে পারি, হেই পোলার। প্রীতিশা বিন্দুমাত্র না থেমে দৃঢ়ভাবে বলল, জি নাম বলুন, তাহলেও চলবে। আমার স্কুটির ক্ষতিপূরণ আমি নিয়েই তারপর আসবো, যেভাবেই হোক। রাস্তাঘাটে গুন্ডামি করবে এরা, আর আমাদের মতো সাধারণ মানুষের ভোগান্তি হবে। এবার নাম বলুন, দ্রুত বলুন। মহিলাটি ধীরে গলার স্বর নামিয়ে বললেন, হেই পোলার নাম হইল কাবির। প্রীতিশা তড়িঘড়ি করে বলল, ঠিকানা দিতে পারবেন? মহিলাটি প্রীতিশার একদম কাছ ঘেঁষে দাঁড়ালো যাতে কেউ না শোনে। এরপর আস্তে আস্তে বলল, এই বাজার ধইরা সোজা হাঁটা দাও, সামনের মোড়ে একটি রঙিন টিনের বাড়ি দেখবা, ওইটাই কবির গুন্ডার বাড়ি। আমার আবার নাম কইও না, আমার মন বড়, তাই মানুষের উপকার না করবার পারি না। আর হইনা রাখো, পোলা কিন্তু পোলা না, একেবারে আগুনের গোলা। পুরা এলাকা ডরায় হারে দেখা, আমিও খুব ডরাই। প্রীতিশা মনোযোগ দিয়ে শুনল, কিন্তু শেষের হুমকিতে ঘাবড়ে গেল না। শুধু শান্ত ভয় বলল, আমি এক আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে ভয় পাই না। আস্থা ধন্যবাদ আন্টি সাহায্যের জন্য। মহিলাটি মাথা নাড়িয়ে চলে গেলেন। এরপর প্রীতিশা কিছুক্ষণ স্থির থেকে চারপাশে তাকালো। স্কুটিটাকে কোনো রকমে একটা ভ্যানে তুলে সার্ভিসিংয়ে পাঠিয়ে দিল। যা টাকা খরচ হবে এইবার ওই গুন্ডার থেকেই নেবে সে, যেভাবেই হোক আদায় করবে। অগত্যা রওনা দিল ঠিকানায়। প্রথমে একটু ভয় হতে লাগলো, একা একটি ছেলের বাড়িতে গিয়ে টাকা চাইবে। কিন্তু পরক্ষণে মনে পড়ে সে তো ক্যারাটে শিখেছিল, 3টি বেল্টও পেয়েছে। যদিও ক্যারাটে মেয়েদের সাথে ছিল, তবুও নিজেকে সাহস যুগে রওনা দিল। এখনই তার আসল পরীক্ষা। পরক্ষণে আবার ভাবলো, লোকটা যদি খুব বেশি শক্তিশালী হয় তবে প্রীতিশা কি পারবে মারামারি করে টাকা নিতে? না, বেশি ভেবে ফেলছিল। তাই মহিলার কথা মতো বাজার ধরে সে সোজা হাঁটতে শুরু করলো। অনেকটা এগিয়ে সামনে যেতেই টিনের রঙিন বাড়িটা চোখে পড়ল। স্কুটির কথা ভেবে আবার প্রীতিশার চোখে রাগের আগুন বেড়ে গেল দপদপ করে। সে রাগে কাঁপতে কাঁপতে দৃঢ় চিত্তে দরজার কাছে ধাক্কা দিল। দরজা খুলছে না দেখে ক্রমাগত লাথি মারতে শুরু করলো। এরপর রাগান্বিত স্বরে বলতে শুরু করলো, এই কাবির না কাবির, যাই হোক গুন্ডা একটা বাইরে আয়, আমার স্কুটির ক্ষতিপূরণের হিসাব দিয়ে যা, আয় বলছি। প্রীতিশার অনবরত ধাক্কাধাক্কিতে পুরনো কাঠের দরজার কপাট অবশেষে কটকট শব্দ খুলে গেল ভেতর থেকেই। আর দরজার সামনেই দেখা গেল কাঙ্ক্ষিত ব্যক্তিটির। তবে প্রীতিশা আগের মতো হম্বিথম্বি করতে পারল না, কেমন যেন স্থির হয়ে গেল। দরজার কাছে দাঁড়িয়ে থাকা কাবিরের চেহারাটা প্রথম দেখাতে একজন মানুষকে বিভ্রান্ত করে দেওয়ার মতো। একটা সাধারণ খয়েরি শার্ট আর কোমরে চেক চেক লুঙ্গি পেঁচানো উজ্জ্বল বর্ণের লোকটার মাথা ভর্তি ঘন ঝাঁকড়া চুল, যা এলোমেলো অগোছালো হয়ে আছে, ধূসর বাদামি চোখ আর মসৃণ কালচে ঠোঁট। এভাবে একদম খুঁটিয়ে খুঁটিয়ে কাবিরকে ছোট ছোট চোখে পরখ করে নিল প্রীতিশা। কিন্তু আশ্চর্যের কথা, এখন এই লোকটাকে ওই মহিলার কথা মতো তথাকথিত গুন্ডা গুন্ডা লাগছে না। প্রীতিশা ভেবেছিল পেট মোটা টাকলা কোনো গুন্ডা হবে হয়তো, কিন্তু এত জোয়ান গুন্ডা। বয়সী বা কত হবে এই 27-28। আশ্চর্যের বিষয়, নিজের এমন উদ্ভট ভাবনায় নিজে গুলিয়ে ফেলল সব কিছু। তবে কি ভুল ঠিকানায় চলে এসেছে সে? অন্য বাড়িতে এসে পড়ল না তো? ভাবনার ঘোর ভাঙল কাবিরের চটাস চটাস তুরির শব্দে। মেয়েটার মুখের সামনে হাত তুলে কাবির কটমট চোখে তাকিয়ে গলা খাঁকারি দিয়ে বলল, ওই ক্যারারে, যেইভাবে দরজা ধাক্কাধাক্কি করতেছিলেন, আমার দরজাটা আরেকটু হইলে ভাঙা যাইত, তখন জরিমানা দিতেন আপনি। কি সমস্যা কন? আমার বাড়িতে কেন? আমি তো আপনার এও চিনি না, জীবনে দেখছি বইল মনে নাই, কাহিনী কি? প্রীতিশা হাত তুলে থামিয়ে দিল। আরে থামুন,
এত প্রশ্ন একসাথে নিজেই সব একা একা বলে যাচ্ছেন, আমাকে বলার সুযোগ অবধি দিচ্ছেন না। কাবির বিরক্ত দৃষ্টিতে তাকে বলল, আচ্ছা কন। খানিক বিভ্রান্ত দৃষ্টিতে প্রীতিশা জিজ্ঞেস করল, আপনার নাম কি কাবির? কাবির ঠোঁট বাঁকে বলল, আমার বাড়িতে আইসা আমারই জিগায় আমি কাবির নাকি? হাসাইলেন বেডি। প্রীতিশা চোখ উল্টে সামলে নিয়ে হঠাৎ আগের রূপে ফিরে বলল, আপনি মারামারি করতে গিয়ে আমার শখের স্কুটি ভেঙে ফেলেছেন, আর ক্ষতিপূরণ দিন এবার। কাবির ভুরু কুচকালো, ও তাইলে ওই হুন্ডা আপনার আসছিল? হুন্ডা না, স্কুটি। সরল মনে ভুল শুধরে দিল প্রীতিশা। ভুল ধরিয়ে দেওয়ায় কাবিরের মুখ আরও গোমরা হলো। তাই কোনো রকমে মুখ কুঁচকে বলল, হয়েছে হয়েছে বুঝছি, একই জিনিস। কয় টাকা লাগবে কন? দিয়ে দিতেছি। কাবির কারো ঠেকা মাইরা খায় না। শেষ কথাটা বেশ গর্বের সহিত বলল কাবির। সত্যি তাই। তবে প্রীতিশা এবার ভাবনায় পড়ে গেল, কত টাকা লাগবে সেও তো জানে না, মাত্র সার্ভিসিংয়ে পাঠিয়েছে। তাই ঠোঁট উল্টে বলল, আসলে ঠিক কত টাকা লাগবে সেই সঠিক অ্যামাউন্টটা এখনই বলতে পারছি না, মাত্র সার্ভিসিংয়ে পাঠালাম। এই শুনে কাবির হঠাৎ হু হা করে হেসে উঠল উচ্চ স্বরে। প্রীতিশা বিরক্ত চোখে তাকালো, কি আজব, এভাবে হাসছেন কেন? কাবির হাসতে হাসতে বলে, মানুষে ঠিকই কয়, মাইয়া মানুষের বুদ্ধি হাঁটুর তলে থাকে। আর আপনি হিসাবটা জেনে আসবেন না আমার কাছে? তার আগে আমার বাড়ি এসা লাথি লাগাইছেন, হুদাই সময় নষ্ট করলো আমার। জানগা এখন ঘুমামু আমি। শেষ কথাটা হাই তুলে বলল কাবির। প্রীতিশা দাঁতে দাঁত চেপে বলল, পর যদি আপনাকে না পাই? তাই তো আগে এসেছি। আচ্ছা, পরে এসে টাকা নিয়ে যাব। আপনি এই সময় এখানে থাকবেন তো? বিরক্তির দীর্ঘশ্বাস ফেলে কাবির বলল, আমারে সব সময় পাইবেন না, আমি কাজে ব্যস্ত থাকি। তারও ঠিক ঠিকানা নাই। এক কাজ করেন, নাম্বারটা রেখে দেন। প্রীতিশা খোঁচা মেরে বলল, রাস্তাঘাটে গুন্ডামি করাও নাকি কাজ? কাবির এবার দাঁত বের করে হাসল, গুন্ডামি করি নাই, খালি উচিত শিক্ষা দিছি, যেইটা দরকার আসছিল। এখন বেশি কথা না কইয়া নাম্বার লেখেন। শেষ কথাটা বলে কাবির ঝরঝর করে নম্বর বলে দিল। প্রীতিশাও গম্ভীর মুখে সেটা ফোনে সেভ করল। এরপর বিন্দুমাত্র অপেক্ষা করার সুযোগ দিল না কাবির। আর কোনো বিদায় বা সৌজন্যতা না দেখিয়েই কাবির দুম করে দরজা বন্ধ করে দিল প্রীতিশার মুখের ওপর। শুধু দরজা বন্ধ করার আগে বলল, টাটা, গুড নাইট, নট সি ইউ। প্রতীশা চুপচাপ দাঁড়িয়ে রইল কিছুক্ষণ বিস্মিত দৃষ্টিতে। এইটা বুঝল কাবির নামক লোকটা অত্যন্ত দৃঢ়, তেরা, অভদ্র, একটু বুনো ষাট টাইপ। তবে আর যাই হোক, ভয়ঙ্কর কোনো গুন্ডা নয়। পরক্ষণে মুখ বাঁকিয়ে নিজেও বেরিয়ে এলো সেখান থেকে। তার কাজ হলো পাওনা আদায়, আর কিছু নয়। এরপর গম্ভীর শ্বাস ফেলে সে হাঁটতে লাগলো বাজারের দিকে। এরপর রিকশায় উঠে সোজা বাড়ি ফেরার জন্য পথ ধরল। মাথার ওপর সূর্যের রোদ চিকচিক করছে এখন। ক্লান্ত ভঙ্গিমায় হাত ঘড়িতে সময় দেখে নিল, বাজে 12:33। ঘড়ির কাঁটা ঠিক 12:50 ছুতেই প্রিশানের গাড়ি এসে থামে প্রতিদিনের মতো। দূর থেকে ছুটে আসে ছোট্ট প্রিভান। স্কুল ব্যাগ দুলছে, চোখে তীব্র উচ্ছ্বাসের ঝিলিক। প্রিশানের ছোট ছেলের নাম প্রিভান, বর্তমানে ক্লাস 5-এ পড়ছে। ছুটি হলে বরাবরের মতো বাবাকে দেখেই ছুটে চলে আসা তার অভ্যাস, যারা যে ব্যতিক্রম হলো না। প্রিশানও হাসি মুখে ছেলেকে আগলে নেয়, বুকে জড়িয়ে নেয়, আর সাথে ছেলেকে নিয়ে খুনসুটি করতে থাকে। প্রিভান হেসে বলে, পাপা তুমি এত পাঞ্চুয়াল কিভাবে? সব সময় তোমাকে এসেই পাই, একদিনও লেট হয় না, হিরোদের মতো একদম। হাসিমাখা মুখে ছেলেকে গাড়িতে নিজের পাশে বসিয়ে সিট বেল্ট লাগাতে লাগাতে প্রিশান বলল, পাপাদের পাঞ্চুয়ালি হতে হয় প্রিন্স, তাদের সব দিক হিরোদের মতোই সামলাতে হয়। প্রিভান গর্ভে ফুলে উঠে বলল, দ্যাটস হোয়াই ইউ আর মাই পাপা, মাই হিরো, মাই আইডল। আচ্ছা, আপুকে ড্রপ করতে হবে কিন্তু আজ, মনে আছে তো? গাড়ির ইঞ্জিন স্টার্ট করেই প্রিশান জানালো, হ্যাঁ বাবা, মনে আছে। আর আজ আমাদের দুজনকে ট্রিট দেবে বলেছে তোমার আপু। প্রিন্সেসকে ড্রপ করে আমরা কাচ্চি টেনে যাচ্ছি। আর
প্রীতিশার জন্য বিরিয়ানি প্যাক করে নেব আমরা। প্রিভান খুশিতে হৈ হৈ করে উঠল, ইয়াপ তাড়াতাড়ি চলো পাপা, আমার খুব বেশি খিদে লেগেছে। পুলিশ লাইন্স স্কুলের সামনেই প্রিশানের গাড়ি থামতেই প্রিহা দ্রুত এসে গাড়িতে উঠে পেছনের সিটে বসে ব্যাগ নামালো। প্রিহা 10ম শ্রেণীর ছাত্রী। প্রিশান আবার গাড়ি স্টার্ট দিতে দিতে জিজ্ঞেস করল, আজ স্কুল কেমন কাটলো প্রিন্সেস? প্রিহা হেলান দিয়ে হেসে বলল, গ্রেট পাপা, তবে আজ একটা কাহিনী হয়েছে জানো? প্রিশান বলল, কি? প্রিহা হেসে লুটুপুটি খাচ্ছে যেন। তারপর বলতে শুরু করলো, আমার এক ফ্রেন্ড বলছিল আজ তোর ভাইয়া তো খুব হ্যান্ডসাম। আমি বললাম, আমার তো কোনো ভাইয়া নেই, ছোট ভাইয়া আছে। পরেও বলল, তাহলে তোকে প্রতিদিন বাসায় কে নিয়ে যায়? আমি বললাম, ওটা আমার পাপা। সবাই তো থমকে গেল, আর ওদের মুখটা জাস্ট দেখার মতো ছিল। প্রিভান নিজে হেসে ফেলেছে। গাড়ির ভেতর মুহূর্তে হাসির রোল। প্রিভান বলেই ফেলে, আমাদের পাপা তো আসলেই হ্যান্ডসাম, কেউ তাই বলে পাপাকে আমাদের ভাইয়া বানিয়ে দেবে? সো ফানি। প্রিশান মজা করে হেসে বলে, হয়েছে হয়েছে, আর পারছি না কমপ্লিমেন্ট নিতে, আমারও লজ্জা লাগছে সোনারা। নাও চলে এসেছি, নামো এবার। কাচি ড্যানের সামনে গাড়ি থামতেই তিনজনে নেমে পড়ে। প্রিশান গাড়ি পার্কিং করে এসে বাচ্চাদের সাথে রেস্টুরেন্টে ঢুকে পড়ে। বাচ্চাদের সাথে খাওয়া দাওয়া আড্ডা দেয় মন ভরে। টেবিলে বসে কাচির ঘ্রাণ আর টেবিল জোরে দুজনের গল্পের ফোয়ারা ছুটেছে। প্রিহা বিরিয়ানি খেতে খেতেই জানতে চাইল, খাবার কেমন লাগছে পাপা? প্রিশান খেতে খেতে হাসি মুখে বলল, টু গুড প্রিন্সেস, তোমাদের সাথে সময় কাটাতে পারলে সব এমনিতেই ভালো লাগে, তাছাড়া খাবারের টেস্টটাও দারুণ। তিনজনের আড্ডা হাসি মজার ফাঁকে হঠাৎ প্রিহা একটু সোজা হয়ে বসে বলল, আগে একবার আমি ফ্রেন্ডদের সাথে এখানে এসেছিলাম পাপা, তখন তেহেরি খেয়েছিলাম, উফ কি দারুণ ছিল, ওনাদের রান্না সত্যি বেস্ট, তাই ভাবলাম তোমাদের ট্রিট এখানেই দেব। প্রিশান নম্র হাসি নিয়ে প্রশ্ন করল, আচ্ছা কিসের ট্রিট তা তো এখনো বললে না প্রিন্সেস? মেয়েটা মুখে বিজয়ের হাসি হেসে নিয়ে বলল, ডিবেট কম্পিটিশনে ফার্স্ট হয়েছি পাপা, সেটা উদযাপনে আজ তোমরা আমার অতিথি। আই এম প্রাউড অফ মাই প্রিন্সেস। প্রিশানের কণ্ঠে গর্বের কোমল স্বর। প্রিভান অমনি বলে উঠল, তর্কে তো তুই জিতবি, এটা জানা কথাই, সারাদিন বাসায় প্র্যাকটিস করিস। কি ঠিক বললাম তো? প্রিহানের খোঁচা টের পেতেই প্রিহা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। প্রিহান তা বুঝে সঙ্গে সঙ্গে মাথা নিচু করে চুপ হয়ে যায়, তবে ঠোঁটের কোণে লুকোনো দুষ্ট হাসি থেকেই যায়। প্রিশান বলল, ঝগড়া করো না বাচ্চারা। আর প্রিভান, খাবারে লেট হচ্ছে তোমার। প্রিহার খাওয়া শেষ হলো মাত্র। প্রিশানেরও শেষ, কিন্তু প্রিহানের খেতে লেট হচ্ছে, তাই প্রিহা বসে না থেকে একটু মাথা কাত করে ফোনের স্ক্রিনটা ঠিকঠাক করলো। আলোটা মুখে নরমভাবে পড়ছে কিনা সেটাও দেখে নিল। তারপরেই ফোন উপরে তুলে বলল, খাওয়া হয়েছে, আসো একটা সেলফি নেই সবাই, তাকাও ফোনের দিকে, ফুপুমণিকে দেখাবো। বাবা ছেলে তৈরি হলো প্রিহার কথায়। স্ক্রিনে প্রতিফলিত মুখগুলো হাসির ঢেউয়ে হালকা কেঁপে উঠল। ক্লিক 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 শব্দে একাধিকবার মুহূর্তগুলো বন্দী হয়ে গেল প্রিহার ছোট্ট ফোনটায়। ছবিগুলো দেখে ওর চোখ দুটো ঝিলমিল করে উঠল। প্রিহা উচ্ছ্বসিত হয়ে বলে, পাপা খাওয়া শেষে মিরর পিক তুলব ওই জায়গাটায়, ওই জায়গায় লাইট পড়ে খুব সুন্দর ছবি আসে। পাশ থেকে প্রিভান মুচকি হেসে বলল, আমার কয়েকটা পোজ দিব, তুলে দিস ছবি। প্রিহা নিচোখ মজা করে জিভ বের করে বলল, পারবো না। ছেলেটা একটু কাঁচুমচুভাবে বলল, এমন করিস কেন আপু, প্লিজ তুলে দিস না। প্রিহার চোখ নরম হয়ে গেল, বলল, আচ্ছা আচ্ছা দেব। আর পাপা, তোমার কয়েকটা স্টাইলিশ ছবি উঠাবো, চলো তাড়াতাড়ি। আবার লোকজন না এসে পড়ে, ফাঁকা আছে এখন সবাই। প্রিহাই সবাইকে টেনে তুলল। প্রিহা নিজের বাবাকে দাঁড় করালো রেস্টুরেন্টের এক কোণের দেয়ালের কাছে, যেখানে আলোটা নরম সোনালি হয়ে মুখে পড়ে। ডেকোরেট করা। প্রিহা ফোনটা সামান্য বাঁকা অ্যাঙ্গেলে রেখে বলল, পাপা একটা হাতটা পকেটে রাখো, হ্যাঁ এভাবেই, এখন একটু পাশ ফিরে তাকাও,
অ্যাস্থেটিক লাগবে ছবিটা। প্রিশান একটু লজ্জা পেলেও মেয়ের উৎসাহে নিজেকে গুছিয়ে নিল। বাইরে যতই গম্ভীর হোক না কেন, বাচ্চাদের সাথে খোলামেলা মিশুক প্রকৃতির সে, তাই মেয়ের কথা মতো পোজ নিল। আর প্রিহাও ছবি ওঠাতে থাকে। প্রিহান পাশেই দাঁড়িয়ে পোজ প্র্যাকটিস করছে, কখনো কলার ঠিক করছে, কখনো চুলে হাত দিচ্ছে। প্রিহা হেসে ফেলছে মাঝে মাঝে। ওদের দুজনের বাচ্চা সুলভ পাগলামি দেখে পুলকিত হচ্ছে প্রিশানও। শেষ ছবিটা বাবা ছেলের তুলে দিল প্রিহা। ছবিটা তুলেই প্রিহা বলে উঠল, পারফেক্ট, আজকে তোমাদের দুজনের ছবি দারুণ হয়েছে। প্রিহান খুশি হয়ে বলে, হ্যাঁ আপু, আমাকে দেখো, দারুণ লাগছে না? প্রিহা মুখ কুঁচকে বলে, বাদর লাগছে। প্রিহান রাগে না বরং হেসে ফেলে। প্রিশান তাদের দুজনকে দেখে নীরব হয়ে থাকে। চোখের সামনে তার পৃথিবীর দুই উজ্জ্বল অংশ, একটি অপূর্ণ জীবনের পূর্ণতা। ছেলের জন্ম দিতে গিয়ে স্ত্রীকে হারিয়েছে সে। তাকে হারানোর পর কত অন্ধকার রাত পেরিয়ে সে আজ এখানে পৌঁছেছে। বুকের ভেতর দুঃখের দহন এখনো আছে, কিন্তু সেই দহন ঢেকে রাখে এই দুই শিশু মুখ, প্রিহা আর প্রিহান। তার রক্ত, তার বেঁচে থাকার একমাত্র কারণ। আর আছে তার বোন, যে এখনো মায়া দিয়ে আগলে রেখেছে ভাঙা পরিবারের শেষ বাঁধন। মেয়েটাও যে এতিম, বড় ভাই ছাড়া আর কেউ নেই দুনিয়ায়। এদের জন্য বেঁচে আছে প্রিশান। প্রিশান চুপচাপ তাকিয়ে থাকে তাদের দিকে। এই দুইজন তার অংশ, তার অস্তিত্ব। আর এই দুটো মিলিয়ে তার জীবনের সুতো এখনো দৃঢ়ভাবে ধরে আছে। এই দুই অস্তিত্বই তার শক্তি, তার শান্তি, তার বাঁচার কারণ। বাচ্চাদের কথার মাঝেই প্রিশান প্রিহা আর প্রিভানের মাথায় চুমু দিল। তার জীবনে সুখ শব্দের অর্থ এরাই। সময় থমকে আছে যেন। প্রিশান আসার আগে প্রীতিশার জন্য প্যাক করে নেয় এক প্যাকেট বিরিয়ানি। ঘ্রাণ ভেসে আসে কাচ্চির। আর তাদের জীবনে জমে ওঠে নিখাত একটি মুহূর্ত, একটি পরিপূর্ণ পারিবারিক দুপুর। এইসব কিছু অদূরে থেকে লক্ষ্য করছিল একজন। সে টেবিলে একটি স্ট্রবেরি জুস নিয়ে বসেছে, মাঝে মাঝে পাইপে চুমুকও দিচ্ছে, তবে চোখ সামনে নিবদ্ধ অপলকভাবে। আচমকা প্রিয় পুরুষটিকে এমন চমৎকার রূপে দেখে অবাক হলো সে। যদিও তাকে গুরুগম্ভীর ছাড়া অন্য কোনো রূপে দেখার সুযোগ হয়নি, তবে আজ দেখে নিল প্রিয় পুরুষটির কোমল নরম সত্তা। এইসব মুহূর্তে ডুবেছিল সে। এক বাবার সত্তাকে দেখে আরও একবার মুগ্ধ হলো। এমনিতেই মুগ্ধতার শেষ নেই, আর যে কত রূপ দেখাবে তার প্রাণপ্রিয় পুরুষ। ও দূরে লক্ষ্য করে মেয়েটি আর কেউ না, সে কায়রা তাজলিন খান। সারা দুপুর অনেকটা সময় কাটিয়ে ছেলেমেয়েরা হাত ধরে ধীরে ধীরে বাড়ির পথে রওনা দিল প্রিশান। চলে যাওয়ার সেই মুহূর্তেও কায়রার নজর সরেনি তার থেকে। পুরোটা সময় স্থির হয়ে দেখে গেছে মানুষটাকে। প্রিশান যেতে যেতে যত দূর চোখ যায়, যতক্ষণ দৃষ্টিসীমা তাকে ধারণ করে রাখতে পারে, ততক্ষণে তাকিয়ে থাকলো কায়রা। তারপর যখন প্রিশান আর বাচ্চাদের ছায়া দৃষ্টির বাইরে মিলিয়ে গেল, তখন কায়রা দীর্ঘ এক নিঃশ্বাস ফেলল। এরপর হাতে ধরা গ্লাসের জুসটুকু শেষ করে বিল মিটিয়ে নিঃশব্দে পায়ে বাড়ির পথে হাঁটা ধরল। বিকেল হয়ে এসেছে, সূর্যের তাপ সরে গিয়ে দিনটা আরেকটু স্নিগ্ধ হয়েছে। বাড়ির দরজা পার হয়ে ভেতরে আসতে না আসতেই কায়রার দিকে দৌড়ে আসে ছোট্ট কায়ান। 3 বছরের গোলগাল ছেলেটার মুখে ভাতের দানা লেগে আছে, গালে ঝোলের হালকা দাগ। কায়রা হাসি মুখে তাকে কোলে তুলে নিতেই কায়ান আধো আধো সুরে বলল, তুমি দেরি করেছ কেন? আমি বতে দিলাম একা একা। কায়রার হৃদয়টা নরম হয়ে গেল। কানকে বুকে চেপে ধরে গালে চুমু দিয়ে বলল, সরি সোনা, আর দেরি করবো না, ঠিক আছে? এখন চলো, তাড়াতাড়ি চলে আসব। কান ফোকলা দাঁত বের করে হেসে দিল। কায়রা ব্যাগ থেকে টিস্যু বের করে তার মুখটা আলতো করে মুছিয়ে দিতে লাগলো। এমন সময় পাশের ঘর থেকে ভাত ভর্তি ছোট্ট প্লেট হাতে নিয়ে হেঁটে আসে কায়েশি। কায়েশি হলো কায়রার ভাবি, এমপি কায়রা তাজওয়ার খানের স্ত্রী। সে কায়েশি ফারিয়াহ। কায়েশি বাড়ির বড় বউয়ের দায়িত্ব নিয়েছে এই 4-5 বছর হলো।
না চাইতেও সংসার করছে সে, করতে হচ্ছে। যদিও সেও কায়রার সমবয়সী, তবে কায়রার মতো জীবনযাপন তার নয়। সংসার নামক মায়াজাল তাকে আষ্টে পৃষ্ঠে আটকে রেখেছে। তার কাঁধে অনেক দায়িত্ব, সংসারের দায়িত্ব। আর এই গোলুমুলু বাচ্চাটি হলো কায়রাব আর কায়েসির ছেলে কান তাসফিন খান। আর কায়রার জীবন সম্পর্কে বলতে গেলে তা শুধুই নিষ্ঠুর অতীতের স্মৃতিচারণ। তার জীবন সেদিনই বদলে গিয়েছিল যেদিন 7 বছরের ছোট্ট মেয়েটি প্রথমবার মৃত্যু নামে এক ভয়ঙ্কর শব্দের অর্থ বুঝেছিল, বাবার গুলিবিদ্ধ নিথর দেহের সামনে দাঁড়িয়ে। ইমতিয়াজ খান, যে ছিল তাদের ভাই বোনদের একমাত্র আশ্রয়, নিজের কয়েকটি ভুলের জন্য অনুতপ্ত হয়ে চলে যাওয়ার পর ঘরটা নিস্তব্ধ হয়ে গেলেও সবচেয়ে গভীর নিস্তব্ধতা নেমে এসেছিল কায়রাভের চোখে। মাত্র 16 বছরের ছেলে ছিল কায়রাভ। বাস্তবতার বুঝ পুরোপুরি ছিল না তার, কেউ ছিল না তার পাশে। অথচ সেই দিনের পর কায়রাভ এক লাফে বড় হয়ে উঠেছিল। নিকষ কালো চোখের ভেতর দায়িত্বের কঠিন রেখা খোদাই হয়ে গিয়েছিল সেদিনই। লোকজন হয়তো ভেবেছিল সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে, কিন্তু কায়রাভের জন্য সব কিছু হয়ে যাওয়া মানে ছিল নিজের ছোট্ট বোনটাকে আগলে রাখা, নিজেদের একটি শক্তপোক্ত অবস্থান গড়া। যেভাবে তার বাবা আগলে রাখতেন সেভাবেই। তার বাবা যেমনই হোক না কেন সন্তানদের কাছে তিনি কাছছাড়া করেননি, কিন্তু একটি ভুল সব শেষ করে দিয়েছিল সব। সময় যত গড়িয়েছে কায়রার বুকে জমে থাকা অভিমান, অনাথ হয়ে যাওয়ার শূন্যতা, সবটাই ধীরে ধীরে মিশে গেছে কায়রাভ নামক ভাইয়ের এক অদ্ভুত শক্তিশালী আশ্রয়ে। এক কঠিন মানবী হয়ে গিয়েছিল সে, ভাইয়ের মতোই। কেউ বুঝতে না পারলেও কায়রা জানে তার ভাই নিজের শৈশবটুকু বন্ধক রেখেছিল। তার এখনকার হাসির আড়ালেই লুকিয়ে আছে তার পাহাড় সম ত্যাগের গল্প। দুনিয়ার সব কিছুর আগে সে জানে তার ভাই শুধু ভাই নয়, তার প্রথম নিরাপত্তা, প্রথম বন্ধু, প্রথম ভরসা। আর বাবাহীন পৃথিবীতে তার একমাত্র অবলম্বন। এভাবেই কায়রার বড় হয়ে ওঠার প্রতিটি পাতায় লেগে আছে কায়রাভের মমতা, ভালোবাসা। ইমতিয়াজ খানের রক্ত পেলেও তারা বড় হয়েছে সৎ আদর্শে। কায়রার ভাবনার মাঝে নরম স্বরে কাশি জিজ্ঞেস করে, এত দেরি হলো আজ, কোথায় ছিলে? মায়ের গলা শুনতেই কান কায়রার পেছনে লুকিয়ে পড়ল, কারণ সে ঠিক করেছে ভাত খাবেই না, তাকে জোর করে খাওয়াচ্ছে তার মা। কায়রা হেসে কানকে কোলে তুলে ভাবির পাশে এগিয়ে গিয়ে বলল, ওই বন্ধুদের সাথে ছিলাম ভাবি, সময়টা এত তাড়াতাড়ি চলে গেল, টেরি পাইনি। কাশি হালকা হাসল, তারপর কানকে নিজের কোলে তুলে টেবিলে বসে খাওয়ানো শুরু করলেন। আর কায়রাকে বলল, আচ্ছা ফ্রেশ হয়ে নিচে এসো, আজ যে সিঙ্গারা আর পকোড়া করেছি। ওপরে নিজের ঘরে যেতে যেতে কায়রা উত্তর দিল, আচ্ছা ভাবি, 2 মিনিটে আসছি। কাশি মাথা নেড়ে আবার কানের দিকে মন দিল। এক লোকমা মুখে দিতে গেলে কান মুখটা অন্যদিকে ঘুরিয়ে ফেলল। তা দেখে কাশি খানিক রাগি রাগি চোখে তাকে বলল, কি হচ্ছে বাবা, মুখ ঘুরিয়ে নিলে কেন? কান হাত সামনে নিয়ে কাঁদো কাঁদো গলায় বলে, আল খাবো না। কাশি এবার কানের হাত সরিয়ে একটু জোর করেই এক লোকমা খাইয়ে দিল। এরপর বলল, খাবে না কেন? না খেলে শক্তি পাবে কোথায়? মানুষ বলবে তুমি পচা। ভালো ছেলেরা মায়েদের কথা শুনে চলে। পরের লোকমাটায় কান আবার ঠোঁট উল্টে দিল। কাশি হাসি চেপে রাখতে পারল না বাচ্চাটা রাগ দেখে, তাই কাশি মৃদু হেসে বলল, আচ্ছা আর 2-1 লোকমা খেয়ে নাও, এরপর আর বলবো না খেতে। নাও হাঁ করো, তাড়াতাড়ি খেয়ে নিলে আজকে বড় একটা চকলেট দিব, একদম ইয়াম্মি ইয়াম্মি খেতে। চকলেটের নাম শুনতেই কানের চোখ গোল হয়ে গেল। সন্দেহের নজরে বলল, সত্যি তো? কাশি মাথা নেড়ে হ্যাঁ করতেই কান বিন্দুমাত্র শব্দ না করে পা দোলাতে দোলাতে সব খেয়ে নিল। কাশিও সুযোগ বুঝে খাইয়ে দিল। খাওয়া শেষে কানকে কোলে করে বসার ঘরের সোফায় বসিয়ে টিভি অন করলেন। কার্টুনে ওগির গান বেজে উঠলেই কান হাততালি দিয়ে বলে, মা দেখো, ওগি মারছে ককরোচদের। কাশি ছেলের মাথায় চুমু দিয়ে বলল, তুমি দেখো বাবা, মা একটু পরে আসছি। কান বাধ্য ছেলের মতো মাথা নেড়ে টিভির দিকে মন দিল। মাকে আর একটু বিরক্ত করল না সে।
আর কায়েসি এই ফাঁকে পকোড়া আর সিঙ্গারার প্লেটগুলো টেবিলে সাজানোর সঙ্গে সঙ্গেই কায়রা চলে এলো, এসে কায়েসিকে পাশ থেকে জড়িয়ে ধরল। 4 বছরের বন্ধুত্ব এত গভীর হয়ে গেছে যে ভাবি হলেও তারা একে অপরের সমস্ত কথা ভাগাভাগি করে নিত। কারা মন খুলে সব বললেও কায়েসির চাপা স্বভাবের খুব প্রয়োজন মতোই উত্তর দিত। কারার আচমকা এমন কাণ্ড দেখে কায়েসি মৃদু হেসে বলল, এত আহ্লাদ কিসের? কারা প্লেট থেকে সিঙ্গারা তুলে খেতে খেতে আনন্দে বলল, যেন ভাবি আজ কৃষাণ স্যারের ছানাপোনাদের দেখলাম, দে আর রিয়েলি কিউট। স্যারের মেয়েটাকে প্রথমবার দেখলাম, একদম প্রাণবন্ত, ঠিক আমার মতো। আর মেয়েটা স্যারের ছবি তুলছিল স্টাইলিশ পোজ দিয়ে। ভাবো একবার, অবশ্যই হ্যান্ডসাম অ্যান্ড ডেশিং পাপা তাদের। শেষ কথাটা বলে নিজেও মৃদু লজ্জা পেল। কায়েসি কায়রার কথায় বিস্মিত হয়ে জিজ্ঞেস করল, ছানাপোনা বলতে কয় বাচ্চা তার? কায়রা বাম হাতে মাথা চুলকে বলল, 2টা মাত্র। এমনভাবে জিজ্ঞেস করছো যেন না জানি কতগুলো। কায়েসি গভীর শ্বাস ফেলে বলল, তোমার কি মনে হচ্ছে এসব পাগলামি এবার বন্ধ করা উচিত না? কায়রা সিঙ্গারা শেষ করে আরও একটি পকোড়া তুলে নিয়ে বলল, পাগলামি বলতে যেমন তেমন পাগলামি না, এটা বিয়ে করার মতো পাগলামি। কায়েসি বোঝানোর ভঙ্গিতে বলল, এসব আবেগ থেকে বের হও, বাস্তবতা এক নয়। আর তুমি বাচ্চা নাও যে, চাইলে পেয়ে যাবে ওনাকে। কায়রা হেসে উড়িয়ে দিয়ে বলল, আমার না হয় আফসোস হয়, কেন যে ছেলে হলাম না, তাহলে এত চিন্তা ভাবনা না করে ভালোবাসা মানুষটাকে সোজা তুলে আনতাম। এই কথায় কায়েসির চোখে অদ্ভুত এক জ্বলন্ত রাগান্বিত দৃষ্টি ফুটে উঠেছে। কায়রা হুট করে বলে ফেলা কথায় নিজের ভুল বুঝতে পেরে কায়েসিকে জড়িয়ে ধরে বলল, সরি। কায়েসি খানিকটা রেগে মাথা নেড়ে ক্ষুব্ধ স্বরে বলল, তোমার ভাই বোনেরা আর পারোটা কি বলো তো? পারো শুধু মানুষকে জোর জবরদস্তি করতে, আর তোমাদের মর্জিতে রাজি না হলে তুলে নিয়ে আসতে। এই বলে কায়েসি বাসনগুলো নিয়ে রান্নাঘরের দিকে এগোতে হঠাৎ গম্ভীর এক কণ্ঠে আওয়াজ শোনা গেল, কাকে তুলে আনার কথা হচ্ছিল শুনি? পার্টি অফিস থেকে বাড়িতে ঢোকার সময় শেষের কিছু কথা কর্ণগোচর হতেই কায়রাব প্রশ্ন ছুড়ে দিল ননদ ভাবির দিকে। কারো কিছু মুহূর্ত থমকে রইল নিজের ভাইয়ের হঠাৎ আগমনে, কিন্তু কায়েসি এক পলক তাকে বিন্দুমাত্র না থেমে ধূপধাপ পা ফেলে রান্নাঘরে চলে গেল। আপাতত এখানে থাকতে ইচ্ছুক নয় সে। কায়রাব দুহাত পেছনে ভাঁজ করে কায়রার দিকে এসে ধিমি আওয়াজে বলল, ম্যাডাম কি আজ রেগে আছেন নাকি? কায়রা মুচকে এসে বলল, তোমার বউ তোমাকে দেখলে এমনিতেই রেগে যায় ভাইজান, এবার তুমিই সামলাও, আর আমি একটু কফি বানিয়ে নিয়ে আসি। কায়রাব নিজে হেসে মাথা নেড়ে কায়রার পেছনে পা বাড়ালো। কায়রা ঝটপট রান্নাঘর থেকে কফি বানিয়ে নিজের ঘরে চলে গেল। এখন রান্নাঘরে শুধু কায়রাব এবং কায়েসি। কায়রাব স্থির হয়ে বুকে হাত ভাঁজ করে দাঁড়িয়ে রইল দরজার সামনে হেলান দিয়ে, আর কায়েসির প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করছিল প্রখর দৃষ্টিতে। কায়েসি বাসন ধুয়ে শেষ করে পেছনে তাকালো, চোখে পড়ে কায়রাব 2 হাত ভাঁজ করে সরাসরি তার দিকে চেয়ে আছে। অমন চাহনিতে কায়েসি এলোমেলোভাবে আশপাশে তাকাতে লাগলো। হঠাৎ এমন দৃষ্টির মানে কি? অস্থির হয়ে উঠল চিত্ত। এই লোকের হেয়ালির খেলা আজও কায়েসির বোধশক্তির বাইরে। নীরবতা ভাঙল কায়রাভের গলায়। গভীর ও গম্ভীর স্বরে প্রশ্ন ছড়ে, নাকফুল কই তোমার? কায়েসি মেঝেতে দৃষ্টি নিবদ্ধ করে বলল, খুলে রেখেছি। কায়রাভ ধীরে ধীরে এগোতে লাগলো। কায়েসির খুব কাছে এসে দাঁড়ালো, এতটাই কাছে যেখানে দুজনের হৃদস্পন্দন একে অপরের সঙ্গে মিশেছে। কায়রাভের উষ্ণ শ্বাস রমণীর মুখের কাছে এসে আছড়ে পড়ছে। কায়েসি পিছিয়ে যেতে চাইল, কিন্তু কায়রাভ তার হাত টেনে ধরে একদম বুকের কাছে এনে ফেলল আর বলল, নাকফুল কোনো অবস্থাতেই খোলা যাবে না, কারণ এটা ছাড়া তোমাকে বউ বউ লাগে না। কায়েসি তাচ্ছিল্য ভরে হেসে বলল, ঘরে গিয়ে পড়ে থাকবো। কায়রাভ হঠাৎ করে আবেগী হয়ে বলল, আমার প্রতি ঘৃণা কবে কমবে? কায়েসি এবার কায়রাভের চোখে চোখ রেখেই তেজস্বী স্বরে বলে, এ জীবনে না। প্রীতিশা আজ স্কুটি নিয়ে ভার্সিটিতে যেতে পারেনি, তাই স্বাভাবিকভাবে হেঁটে যাচ্ছিল বাড়ির দিকে। সে খুশি, কারণ কাবির কথা মতো টাকা বিকাশে দিয়ে দিয়েছে, কোনো গাইগুই করেনি।
আজ একটা টিউশন আছে, দেরি হয়েছে বিধায় ইচ্ছে করেই শর্টকাট নিল যাতে বাজারের রাস্তায় দ্রুত অগ্রসর হতে পারে। সামনের গলির মোড় ধরে হেঁটে চলার সময় হঠাৎ কানে এলো কিছু ছেলেপেলের নোংরা অশ্লীল কথাবার্তা। প্রীতিশার কান ঝাঝা করে ওঠে। পাশের দিকে তাকিয়ে দেখে 3-4 জন ছেলেপেলে দাঁড়িয়ে আছে। তার দিকে তাকিয়েই জনবহুল হলে হয়তো চড়থাপ্পড় দিয়ে আসতো, কিন্তু আশেপাশে কেউ নেই, তা অচেনা ভয় ঘিরে ধরে তাকে। প্রতিক্ষণ ছেলেগুলো দ্রুত এসে তার পথ রোধ করে, চারপাশ থেকে ঘিরে ফেলল। আতঙ্কিত প্রীতিশা পেছনে সরে যাওয়ার চেষ্টা করল। হঠাৎ একজন ছেলে নিজের দাড়িতে হাত বুলিয়ে অপ্রীতিকরভাবে তাকে বলল, তা বুলবুলি, এলাকায় নতুন নাকি? প্রীতিশা কণ্ঠ কিছুটা কেঁপে উঠলে বলল, সরে দাঁড়ান, আমাকে যেতে দিন। আর একজন ছেলে পাশ থেকে বলল, ওসব বাদ দাও, আগে আসো, পরিচিত হই, তারপর না হয়। কিন্তু তার পরের কথা আর বলা হলো না। এক ঝটকায় মুখ থুবড়ে মাটিতে পড়ে গেল সেই ছেলে। এমন কাণ্ডে হতবুদ্ধি সবাই, এ আর কেউ নয় কাবির। বাকিরা পাশের দিকে তাকিয়ে মুহূর্তেই ভয়ে জমে গেল। কাবির ঘাড় বাঁকিয়ে বাঁকা হেসে এসে বলল, কিরে, আমার চিনিস তো নাকি পরিচয় লাগবো? প্রীতিশা এদিকে অবাক হয়ে তাকিয়ে রইল। দেবদূতের মতো হাজির হলো লোকটা, যদিও এলোমেলো বেশে। আর ছেলেগুলো বুঝতে পারলো এই বুনো সারের সামনে কেউ মারামারি তো দূর, দাঁড়াতেও সাহস পাবে না। প্রাণের ভয় আছে তাদের। পেছনের 2 জন পালিয়ে গেল। বাকি 2 জনকে কাবির 2 হাতে কলার ধরে নিচে ফেলে হাত মুষ্টি করে মারতে শুরু করলো। কাবিরের ক্রমাগত আঘাত করা থামছে না। অবস্থা ক্রমে আর উত্তপ্ত হয়ে উঠেছে। পরিবেশের বেগতিক ভাব বুঝে প্রীতিশা ভীতু কণ্ঠে বলল, ছেড়ে দিন, আর মারবেন না। কাবির তখন আঘাত করছিল, কিন্তু প্রীতিশার কথা শুনে হাত থেমে গেল। ছেলেগুলো খুঁড়িয়ে খুঁড়িয়ে কোনো মতে প্রাণে বেঁচে পালালো। কাবির প্রীতিশাকে সামনে দেখে ধমক দিয়ে বলল, এই বেটি, আক্কেল নাই নাকি? চিপাগলি দিয়ে কেউ যাতায়াত করে? তারপর মাইয়া মানুষের বিপদ আপদ বইলা কইয়া আসেনি। প্রীতিশা ভুল করেছে বুঝতে পেরে মাথা নিচু করে মিনমিন গলায় বলল, আসলে আমি বুঝতে পারিনি, বাজারে যেতে শর্টকাট নিয়েছিলাম, তাই এখান দিয়ে যাচ্ছিলাম। কাবির মাথা নেড়ে বলল, আচ্ছা বুঝছি, এইরকম বালদামি করো না, আর সবসময় আমি থাকবো না বাসাইতে। দেখতে আমার ছোট লাগো, তাই তুমি কইরেই কইলাম। আমি আবার ছোট মানুষকে সম্মান দিতে পারি না। যাই হোক, টাকা কিন্তু বিকাশে পাঠিয়ে দিছি, পাইছ? প্রীতিশা মাথা ঝাঁকে উত্তর দিল, অর্থাৎ সে পেয়েছে। আজকের ঘটনার পর প্রীতিশা হঠাৎ অদ্ভুত চিন্তা করে বসলো। মুহূর্তের মধ্যে তার মনে প্রশান্তি আর বিস্ময়ের বর্ষণ হলো। লোকটা সম্বন্ধে জানার ইচ্ছেও বাড়ল যেন। তাছাড়া আজ কাবিরের হিরোর মতো আগমন তার জন্য অনাকাঙ্ক্ষিত ছিল। কিশোরীদের মতো আবেগপ্রবণ হয়ে ভাবল, একদম হিরোদের মতো তাকে বাঁচালো। এতক্ষণ মাথা নিচে করে থাকা প্রীতিশার চোখ এক মুহূর্তের জন্য মুগ্ধ বিমোহিত নজরে কাবিরকে দেখল। অজান্তেই বেখেয়ালে হুট করে চোখ দুটো ড্যাব ড্যাব করে কাবিরকে দেখা শুরু করলো। আকস্মিকভাবে কাবিরও লক্ষ্য করে তার চোখের মুগ্ধতা। এমন দৃষ্টির ভাবসাব ভালো লাগলো না কাবিরের। তাই সেই মুগ্ধ দৃষ্টির গভীরতা বুঝতে পেরে কাবির চটচটিয়ে বলল, এই মেয়ে, চোখ নামাও। নামাও কইতাছি। এমনি তাকায় থেকে লাভ নেই, জানি পিছলা খাইছ আমার ওপর। ওই যে ছোটবেলায় দেখতাম সিনেমার নায়করা বাসেলে নায়িকারা পিছলা খাইয়া জড়ায় ধরে, সেই চিন্তা করতাছনি। তেলে আগেই সাবধান কইলাম, এইভাবে জড়ায় ধরতে আইলে এক থাপ্পড় দিমু, আমি কিন্তু ভালো পোলা। হঠাৎ এমন কথায় ভড়কালো প্রীতিশা। কাবির তার মনের কথা কিভাবে বুঝলো? যদিও কখনো জড়িয়ে ধরতো না, তবে নায়ক নায়িকাদের কল্পনা করাটা মিথ্যে নয়। তবে শুধু শুধু সারটার সঙ্গে অনর্থক কথা না বাড়িয়ে প্রসঙ্গ এড়িয়ে কাবিরকে প্রশ্ন করল, মোটেও জড়িয়ে ধরার কথা ভাবিনি, বেশি বোঝেন। আচ্ছা বাদ দিন, আগে এটা বলুন, আপনি হঠাৎ এই সরু গলিতে কী করতে এসেছিলেন? আমাকে তো ঠিকই বকলেন। কাবির মিশে হাই দিয়ে স্বাভাবিকভাবে উত্তর দিল, মুততে। প্রীতিশা চোখ বড় বড় করে তাকালো এমন কথায়। ভাবলো কি সহজভাবে বলল এমন কথা। এই বুনো ষাটটা কি আদৌ মানুষ? এই ব্যাপারে সন্দেহ হলো প্রীতিশার। তাই বিরক্তিতে নাক মুখ কুঁচকে বলছি, আপনি মানুষ ভালো হলেও আপনার ভাষা ভালো নয়। কাবির উচ্চস্বরে হেসে এসে বলল, এটা কি কথা?
ভাষা খারাপের কি হইল? সত্যি কইল দোষ দেখা যায়? আমি তো মুততেই আইছিলাম। প্রীতি সাহেবের চিৎকার করে কান চেপে বলল, হয়েছে হয়েছে, চুপ করুন এবার। আল্লাহ, আপনি কি দিয়ে গড়া? সরু গলি পেরিয়ে বাজারের দিকে হাঁটতে থাকা দুই মানবীর মাঝখানের সময়টুকুতে নীরবতা বিরাজমান ছিল। কাবির এই সময়টুকু কথা বলেনি, তবে সেও বাজারের পথ ধরে বাড়ি যাবে বলে প্রীতিশার সাথেই একসাথে যাচ্ছিল। যেহেতু বাজারের সাথে তার লাগোয়া বাড়ি, তাই এদিকে প্রীতিশার দেরি হয়ে গেছে বেশ। একটা ফালতু ঝামেলায় ফেসে গিয়েছিল, তাই তো আজ পড়াতে পারল না। এই কারণে প্রীতিশা ভেতরে ভেতরে অস্থির হচ্ছিল। তার টিউশনটা শুধুই মিস গেল। আজ আর পড়াতে পারবে না বলে স্টুডেন্টকে ফোনে জানিয়ে দিয়েছে পরের শুক্রবার পড়িয়ে দেবে আজকের পড়াটা। কিন্তু কাবির হঠাৎ চিরাচরিত ঢঙে কিছু না বলে উল্টো দিকে হাঁটা ধরল। প্রীতিশা অবাক হলো না এই কাজে। বুনো ষাটটাকে এই 2 দিনে হাড়ে হাড়ে চিনে গেছে সে। তো অপেক্ষা না করে পেছন থেকে ডাকলো, কাবির প্লিজ যাবেন না, একটু দাঁড়ান। কাবির পেছন ফিরে ঘুরে দাঁড়ালো। অতি বিরক্ত ভঙ্গিতে এই মেয়ে পিছু ছাড়ছে না কেন তার। অতঃপর নিজের হাত দুটো কোমরে রেখে বলল, আবার ডাকাটাকি কিহের? তুমি না কই যাবা, যাও, আমারই দিয়ে কি হন? লেনা দেনাও তো শেষ। প্রীতি সে খানিক চটে গিয়ে বলল, এত বেশি কথা বলেন কেন? কাবির খানিকটা রেগে গিয়ে তেড়ে এগিয়ে এলো একটু। আমার মুখ, আমার মর্জি, লাগে সারাদিন কথা কম চিল্লামো, তোমার কি? হতাশায় মাথা দোলালো প্রীতিশা। না, এই বুনো ষাটটার সাথে কোনো মতেই পারা যাবে না। তারপর শান্ত গলায় নরম হয়ে বলল, কখনো আমাকেও বলার সুযোগ দিন। আপনি না থাকলে আমি হয়তো বড় কোনো বিপদে পড়তে পারতাম, কিন্তু আপনি ঠিক সময় এসে বাঁচিয়েছেন, তাই আপনাকে ছোট্ট একটা ট্রিট দিতে চাই। বিরিয়ানি খাওয়াবো আপনাকে, ধরুন, এইটাই আমার কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যম। খাওয়ার কথা শুনে আনন্দে চোখ দুটো জলজল করে ওঠে কাবিরের, কিন্তু মুখে প্রকাশ করে না, শক্ত রাখতে চাইল। বিষয়টা ছ্যাবলামি হয়ে যাবে ভেবে। তবে বহুদিন পর বিরিয়ানির কথা শুনে নিজেকে সামলাতে কষ্ট হচ্ছে, তাই জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে জিজ্ঞেস করে বলে, আসলেই খাওয়াবা? প্রীতিশা মৃদু হাসল, জি। কাবির আবার হঠাৎই চোখ ছোট ছোট করে সন্দেহের ভঙ্গিতে তাকালো। আসলে কি কৃতজ্ঞতার জন্য, নাকি মনে মনে অন্য কিছু? তাইলে কিন্তু যেমন না। প্রীতি সাহেবের রেগে আগুন। বারবার কি বলতে চাচ্ছেন? আমাকে দেখে কি ক্যারেক্টারলেস মনে হয়? আপনি বুনো ষাঁড়, তবে হ্যাঁ সুদর্শন দেখতে। তাই বলে আমি কিছু বলেছি বা করেছি? তাহলে এমনভাবে কি বলতে চাচ্ছেন? আমি ওরকম মেয়ে নই। কাবির থমকে গেল, ঘাড় বাঁকিয়ে অবাক হয়ে বলল, তা না হয় বুঝলাম, তুমি ভালো মাইয়া, কিন্তু এইটা কি কইলা সুদর্শন তা আমি? প্রীতিশা টনক নড়ে এবার। উত্তেজিত হয়ে অনেক কিছুই বলে ফেলেছে, তাই কাবিরকে ভোলাতে সাথে সাথে মুখ ঘুরিয়ে বলল, না খেলে নাই, এত সারতে পারবো না, চললাম। সে ঘুরে চলে যেতে নিলে কাবির দৌড়ে সামনে সে পথ আটকালো, আচ্ছা চলো, তুমি না কইলা খাওয়াবা, তাহলে এখন পোলট্রি খাও কেন? প্রীতিশা হেসে উঠে বলে, আচ্ছা চলুন। এবার দুজন পাশাপাশি হাঁটতে লাগলো, প্রথমবারের মতো সামান্য স্বস্তির অনুভূতি নিয়ে। বিরিয়ানি খেতে কাবিরকে বেশ আগ্রহী দেখে প্রীতিশা নিঃশব্দে হাসল। লোকটা যতই বাইরে রুক্ষ হোক, ভেতরে একটা শিশুর মতো মন লুকিয়ে আসছে। পুরান বাস স্ট্যান্ডের সুগন্ধা হোটেলে ঢুকলো কাবির আর প্রীতিশা। এখানে দারুণ স্বাদের বিরিয়ানি পাওয়া যায়। প্রীতিশা মুচকি হেসে ইশারা করে বলল, ওই টেবিলটায় গিয়ে বসুন, আমি আসছি। কাবির গম্ভীরভাবে মাথা নাড়িয়ে গিয়ে প্রীতিশার দেখানো টেবিলটায় বসে। এরপর প্রীতিশা চলে আসে আর কাবিরের সামনাসামনি চেয়ারটায় বসে। একটু পর ওয়েটার প্লেট এনে রাখতেই বিরিয়ানির গন্ধে কাবির নিচু হয়ে দীর্ঘশ্বাস টেনে নিল, কিন্তু মুখে বলল, সেই একেবারে আগের মতন স্বাদ। তবে পুরান ঢাকার শাহি বিরিয়ানি বেশি ভালো লাগে, যদিও আমাগো টাঙ্গাইলের বিরিয়ানিও কম না। এই দোকানে আগেও একবার বিরিয়ানি খাইছিলাম। প্রীতিশা মাথা নেড়ে বলল, ও আচ্ছা, তবে আমি এখানে আগে আসিনি, প্রথমবার এলাম। নিন, এবার শুরু করুন, ঠান্ডা হয়ে যাবে। কাবির প্রথম লোকমা মুখে দিতে মুহূর্তে চোখ আধবোজা হয়ে গেল, পুরো মুখে তৃপ্তির ছায়া, কিন্তু সে প্রকাশ করতে নারাজ হলো। যদিও খেতে চলে এসেছে মেয়েটার এক কথাতেই। ব্যাপারটা স্যাঁচরামি হলো কি? পরক্ষণে নিজে নিজে ভাবল, না স্যাঁচরামি হবে কেন, সে তো খেতে চায়নি, এই মেয়েটাই খাওয়াতে চাইছিল। সে তো অনুরোধ রেখেছে মাত্র। এই ভেবে প্রীতিশার দিকে তাকিয়ে দেখলো সে খাওয়ায় মনোযোগী। তে কাবির বলল,
আমাগো টাঙ্গাইলের বিরিয়ানি কেমন কও। প্রীতিশা হেসে বলল, এক কথায় দারুণ। কালকে ভাইয়াও বিরিয়ানি এনেছিল আমার জন্য, ট্রাস্ট মি, সেটার থেকেও দারুণ। কাবির কিছু বলতেই যাবে তার আগেই ছোট বাটন ফোন বেজে ওঠে শব্দ করে। কাবির কিছুক্ষণ কথা বলল ফোনে, কথার মাঝে হাসি ফুটল কাবিরের মুখে। প্রীতিশা লক্ষ্য করলো সব কিছু, আর কাবিরের হাসিটাও প্রথমবার দেখে ভালো লাগলো তার। এমনিতেই সবসময় শয়তানি হাসি দিল, এই হাসিটা একরকম, একদম অন্যরকম, প্রফুল্ল, প্রাণবন্ত। কাবির ফোন রেখে প্রীতিশাকে উচ্ছ্বসিত হয়ে তাকাল, বলল, আজকে দেখতেছি দিনটাই ভালো আমার। মেলা দিন পর বিরিয়ানি খাইলাম, আবার একটা 4তলা বিল্ডিংয়ের কন্ট্রাক্টও পাইলাম, আল্লাহকে বহুত শুক্রিয়া। প্রীতিশা জিজ্ঞেস করে বলল, আপনি এমনিতেই কি কাজ করেন? কাবির নিজের সুখকর খানাপিনার মাঝে জবাব দেয়, রাজমিস্ত্রি আমি। তা তুমি তো পড়াশোনা করো, কিসে পড়ো? প্রীতিশা বলল, অনার্স ফার্স্ট ইয়ার, ভাষানিতে পড়ি। কাবির চোখে খুশির ঝিলিক ফুটে উঠল, আরে পাবলিকে পড়ো? গুচ্ছ চান্স পাওয়াটা আজকাল বহুত কঠিন। এই ভার্সিটিতে হেলাফেলা করো না আবার। তাই বুঝলাম তুমি নিশ্চয়ই ভালো ছাত্রী, গুড। প্রীতিশা অবাক হয়ে ভাবল, পাবলিক গুচ্ছ এসব কাবির জানে, বোঝে? মনের প্রশ্ন মুখে আনার আগে কাবির হেসে বলল, কি হলো, আমার অশিক্ষিত ভাবছিলা? ব্যাপার না, সবারই একই ধারণা। তাই আমি কিন্তু ইন্টার পাস, শুধু পাসই না, সায়েন্সের থেকে A+ পাইছিলাম। হা হা, যদিও এখন এইটা কইয়া কোনো লাভ নেই। প্রীতি সাহেবের খানিকটা থমকে গেল, খাওয়া প্রায় বন্ধ হয়ে যায়। তবে দ্বিধান্বিত কণ্ঠে একদমই বলল, এত ভালো ছাত্র ছিলেন যখন, পড়াশোনা না করে এই কাজে কেন? কাবির চোখে এক ভিন্ন উজ্জ্বলতা ফুটে উঠল। সে প্রীতিশার দিকে তাকালো। প্রীতিশা ভাবল হয়তো বেশি ব্যক্তিগত প্রশ্ন করে ফেলেছে, যা উচিত নয়, কিন্তু মুখে বলার আগে কাবির বলল, পড়াশোনা ভালো লাগতো না, তাই ছাইরা দিছিলাম। পড়াশোনা করে লাভ কি কও? হেই তো অন্যের গোলামি, আমার আবার গোলামি সহ্য হয় না। আমি রাজা বাদশার নাগাল থাকি, যদিও গায়ে গতরে খাইটা কাম করি, আবার মন চাইলে আরামে ঘুম পারি, যা টেহা পাই আরামে চইলা যায় আমার। এই বলে হুহা করে সব সশব্দে হেসে উঠল কাবির। প্রীতিশা একই সাথে অবাক, মুগ্ধ। তবে এত মুগ্ধ হচ্ছে কেন বুঝল না। লোকটা এতটা ভিন্ন কি করে, সবার থেকে আলাদা একজন হতেই কি এত আকর্ষণ পাচ্ছে? আর ভাবল না সে। ইতিমধ্যে খাওয়া শেষ দুজনেরই। হোটেল থেকে খাওয়া দাওয়া শেষে দুজনে বেরিয়ে এলো। কাবির বলল, ওহো, মনে নেই কইতে? তোমার নামটাই তো জানা হইল না, কি নাম? প্রীতিশা মৃদু হেসে বলল, প্রীতিশা শেখ দুতি। কাবিরের নামটা পছন্দ হলেও সে স্বীকার করবে না, কারণ সে ভণ্ড, ভালো তার কথার সাথে যায় না। তাই স্বভাবসিদ্ধ মুখ বিকৃত করে বলল, স্যার নাম কি রাখছে? প্রীতিশা, অর্থহীন। প্রীতিশা রাগী চোখে তাকাতেই কাবির দুহাত তুলে পোলটি খেয়ে হেসে বলল, আরে বেটি, পুরোটা কইতে তো দিবা। দুতি নামটা ভালো লাগছে, দুতি মানে জানো তো? প্রীতিশা মাথা নাড়ল, যার মানে সে জানে। কাবিরের গলা নরম হলো। দুতি মানে হইল আলো, আমার মায়ের নামও আসছিল আলো। প্রীতিশা থমকে দাঁড়ালো। ছিল বলতে? কাবির একটু হাসলো, বড্ড মলিন হাসি। সে আর নাই এই নিষ্ঠুর দুনিয়ায়, আমার একা ফালাইয়া চইলা গেছে। প্রীতিশাকে কিছু বলতে না দিয়ে আবার স্বাভাবিক কঠিন গলায় বলল, জায়গা কাম আছে, তুমি সাবধানে বাড়িতে যাইও। এইটুকু বলে আর কোনো ফুসরত না দিয়েই হাঁটা ধরল কাবির। তার সে চেনা দ্রুত অগোছালো এবং দৃঢ় পায়ের আওয়াজ মিলিয়ে যেতে থাকলো দূরে। প্রীতিশা স্থির দাঁড়িয়ে দেখল লোকটাকে একই জায়গা থেকে যতক্ষণ দেখা যায়, তার মনে হঠাৎই একটা ভারী ঢেউ এসে লাগলো। যাদের মা নেই তারা দুনিয়াকে একটু বেশি কঠিনভাবে দেখে, একটু বেশি শক্ত হয়ে বাঁচতে চায়। তবে কাবির সবার থেকে আলাদা, পুরোটাই আলাদা। আর প্রীতিশাও কাবিরের সেই শূন্যতা চেনে, কারণ সেও তো একই অভাগী। তার ভাই সবটা দিয়ে তাকে আগলে রাখলেও মায়ের জায়গাটা কি কোনোদিন পূরণ হয় না। প্রীতিশা ফিরল উল্টো দিকে। দুজন দুই দিকের পথ ধরে হাঁটলেও মাঝখানে অজানা একটা বড়সড় অনুভূতির রেখা টেনে রেখে গেল, যার সূচনা হলো আজ অনাকাঙ্ক্ষিতভাবে তাদের নিজেদের অজান্তে। রাত 9টা। ড্রয়িং রুমের আলো জ্বলছে, আর মাঝের ঝাড়বাতির আলোয় ঝলমল করছে খাবারের টেবিল।
কারা রাতের খাবার খাচ্ছে আর কায়রা কানকে কোলে তুলে ভাত চটকে খাইয়ে দিচ্ছে। কান বাবার কাছে খেতে গাইগুই করে না, কারণ বাবাকে সে সবচেয়ে বেশি ভালোবাসে, কারণ সে তার স্বভাবদার মেটায়। কায়রা ভাতের লোকমা এক এক করে কানের মুখে ঢেলে দিয়ে বলল, আব্বা চিতল মাছ খাও, এইটার স্বাদ কিন্তু অন্যরকম। কিন্তু তুমি তো মাছ খেতেই চাও না। কান মাথা নাড়ি উত্তর দিল, খাবো, দাও, অল তুমিও খাও। কায়রা হেসে হেসে ভাত খাইয়ে দিতে থাকলো। কায়রা খাওয়ার মাঝে হঠাৎ বলল, ভাইজান, তোমার ছেলে তো দেখছি একেবারেই পোল্ট্রিবাজ। কায়রা কৌতূহল ভরা চোখে জিজ্ঞেস করলো, কেন কেন? কায়রা ঠোঁটের কোণায় মৃদু হাসি খেলিয়ে বলল, ভাবি খাওয়াতে গেলে একনলা মুখে নিতে চায় না, জ্বালিয়ে মারে ভাবিকে, আর তোমার কাছে কত শান্তভাবে খায়। কায়রা কানের দিকে তাকালো ভুরু কুঁচকে, ছোট্ট কান ফোকলা দাঁতের হাসি দিল আর ছোট্ট দু হাতে মুখে চেপে ধরল, হি হি হি। কায়রা মাছ বেছে বেছে কানের মুখে ভাতের সাথে খাইয়ে দিয়ে বলল, আব্বা, তুমি কি জানো, মাকে জ্বালাতে হয় না, মায়ের সব কথা শুনতে হয়। এখন থেকে কি কান মায়ের সব কথা শুনবে? কানের চোখে ছোট্ট ঝিলিক, আর সে হেসে আধো আধো বলিতে বলল, শুনবে। এসব কাশি পাশ থেকে নীরবে দেখছিল, তবে মুখের নির্লিপ্ততা। খাওয়া শেষে কায়রা উঠে যাওয়ার উদ্দেশ্যে নিলে কায়রা ভারী নীরের স্বরে বলল, কায়রা, আজকে আব্বাকে নিয়ে যা, আজকে তোর সঙ্গে ঘুমাবে। কায়রা সব বুঝে মুচকি হেসে কানকে কোলে তুলতে কান তার ছোট্ট হাত দিয়ে মাথার দিকটা চুলকে দিয়ে বলে, না, আমি মার সাথেই ঘুমো দেব, যাব না। কায়রা বেগে এসে কানের গালে চুমু খেতে খেতে অসহায় হয়ে বলল, আব্বা, আপনি তো বিরোধী দলের চেয়ে বেশি যন্ত্রণা দেন আমাকে, একটু রহম করুন। কায়রা জোরে হেসে ফেলে ভাইয়ের অবস্থা বুঝে কানকে আরও কয়েকবার নিতে গেল। ছেলেটা গায়ে ধরে বসে থাকে, যাবে না মানে যাবেই না। তাই কায়রা না পেরে ঘরের দরজার দিকে যেতে যেতে মৃদু মুচকে এসে বলল, ভাবি, তুমি বরং কানকে ঘুম পাড়িয়ে আমার কাছে দিয়ে যাও, দরজা খোলাই রেখেছি। কায়সি কিছু বলে না, নিঃশব্দে কানকে কোলে নিয়ে বারান্দায় চলে যায়। পেছনে সূক্ষ্ম আলো আর বাইরে রাতের আধার। কায়সি ধীরে ধীরে বাচ্চাটাকে বুকে জড়িয়ে ধরে, পিঠে মৃদু চাপড় দিচ্ছে। মায়ের এমন স্পর্শে তার নিদ্রার ঘুম আরও গভীর হয়। নিমিষে ছোট্ট কান ঘুমের জগতে হারিয়ে যায়। এরপর কায়সি আস্তে আস্তে কানকে কায়রার ঘরে রেখে আসে। এরপর চুপচাপ দরজা বন্ধ করে নিজের শোবার ঘরে ফিরে আসে। ঘরের রোকিং চেয়ারটায় বসে দুলতে দুলতে সিগারেটের ধোঁয়া মুখে ভরে কায়রা একটু চোখ বন্ধ করছিল। কায়সির নুপুরের ঝংকার শুনে তার উপস্থিতি টের পেল। ঠোঁটের কোনো অল্প হাসির রেখা ফুটল দরজার, অতঃপর পেছনে না ঘুরে বলল, দরজা লাগিয়ে এসো। কায়সি এক মৃদু শ্বাস ফেলে বিনা কথায় দরজা লাগিয়ে এলো। কায়রা এবার বলল, সামনে আসা হোক। কায়সি ধীরে ধীরে পুতুলের ন্যায় এগিয়ে এসে দাঁড়ালো রোকিং চেয়ারটার পাশে। অযথা চেঁচামেচি ঝগড়াঝাটি করতে করতে সেও ক্লান্ত। এইসব ভাবনার মাঝে মুহূর্তের মধ্যেই কায়রা উঠে দাঁড়িয়ে তার হাত ধরল। তস্ত্র বেগে হেঁটে কায়সিকে নরম বিছানার গদিতে ছুঁড়ে ফেলে এক প্রকার। এমন দ্রুত ঘটল ব্যাপারটা যে কায়সির বুঝতে সময় লেগেছে। ততক্ষণে অনুভূত হয় কায়রা তার ওপর ভর দিয়ে বলিষ্ঠ বুকে আলিঙ্গন করেছে। কায়সির দুই হাত অবচেতনভাবে তার শক্ত হাতের বাঁধনে আটকা। কায়সি আস্তে ধীরে চোখ বন্ধ করে নিল। পর মুহূর্তে কী হবে তা ভেবে সময় পেরোয়, কিন্তু সব স্বাভাবিক থাকে। কিছুক্ষণ পর কায়সির চোখ খুলে দেখল কায়রা এখন একইভাবে তার উপর শুয়ে আছে, আর তাকে দেখে চলেছে ওই ধূসর চোখ জোড়া। তার চোখে অদ্ভুত এক দৃষ্টি, যা বোঝা সম্ভব নয়। কায়সি চেষ্টা করলো তা পড়তে, কিন্তু যতই চেষ্টা করুক না কেন সেই দৃষ্টির গভীর রহস্য সে বুঝতে পারবে না। এতকালই তো পারল না। কায়রা হালকা গলায় বলল, কি ভেবেছিলে, শরীর চাই? কায়সি ব্যঙ্গের হাসি হেসে জবাব দিল, তা নয় নাকি? আর কি বা প্রয়োজন আপনার? কায়রাভের কায়সির চোয়াল দু আঙ্গুলে মৃদুভাবে চেপে হেসে হেসে বলল, আমাদের সুন্দর সম্পর্কটাকে এভাবে ব্যাখ্যা করো না কায়সি। আমি কখনো তোমাকে জোর করিনি, তুমিও ভালো করেই জানো। আর এত ঘৃণা, এতটাই? এই ঘৃণার পরিমাপ কতটুকু? কায়সি মাথা কাত করে বলল, পরিমাপ করার কথা ভাবিনি, তবে অপরিসীম ঘৃণা, বিশ্বাস করুন।
কায়রাব ঘরের মৃদু আলোয় বউয়ের ভেজা চোখের পানি তাকিয়ে রইল। এই মেয়েটাকে তো ভালোই বেসেছে সে, তাহলে তার বদলে এত শাস্তি কেন পাচ্ছে? শুধুমাত্র ভালোবাসার পন্থা ভিন্ন ছিল বলে? কায়রাব কায়েশির কপালে চুমু দিয়ে বলল, কিন্তু আফসোস, এমন ঘৃণাতেও তুমি পুরোটাই আমার, এমন ঘৃণাতেই তুমি আমার স্ত্রী, আমার সন্তানের মা। তাহলে চাইবো এই ঘৃণারও শেষ না হোক, কারণ এই ঘৃণাও তোমাকে আমার কাছেই বেঁধে রেখেছে। আমার চাওয়া একটাই, তুমি শুধু এবং শুধু আমার থাকো, ব্যাস। কথা শেষ হতেই তার হাতে বাঁধা কায়েশির কবজি আরও দৃঢ় হয়ে আসে। তারপর কায়রাব ঝুঁকে কায়েশির নাকফুল সই চুমু দিল। ছোট্ট চিকন ডাটার সেই নাকফুল ফর্সা মুখের চৌকা নাকে পড়া, সে যেন একখণ্ড উগ্র সৌন্দর্য। এই নাকের ডগাই সারাদিন হাটে নিজের রাগ নিয়ে, তেজ নিয়ে, অসম্ভব বিরক্তি নিয়ে। তবু কায়রাবের ভালো লাগে এই যে এই বাড়িতে টুকটাক করে লাল শাড়ি পরে বউটা হেঁটে বেড়ায়। তখন প্রতি মুহূর্তে কায়রাব আপ্লুত হয়, বিমোহিত হয়। কায়েশি এইসব কাজে বিরক্ত তেতে উঠে বলল, আপনি কি একটু অনুতপ্ত হন না? একটু মনে হয় না আপনি ভুল? 4 বছর ধরে সংসার করে মন পর্যন্ত পেলেন না আমার, তাও লজ্জা লাগে না? কায়রাব নরম হেসে দিল, বোঝাতে চাইল প্রশ্নটা তার হৃদয়ে তীর ছুঁড়ে দিল, ব্যথা লাগেনি। বলল, ভালোবাসা এমনই হওয়া উচিত, ভালোবাসলে এমন নির্লজ্জভাবে ভালোবাসতে হয়। এক্সপেকটেশন রাখা যাবে না, যেমন আমি রাখছি না। আর শোনো, মন একটা বেইমান জিনিস। এই মন দিয়ে আজ ঘৃণা করছো, কাল ভালোবাসবে, তাই তোমার মন আমার লাগবে না? এই মন ছাড়া 4 বছর যখন কাটিয়েছি, আর 40 বছর কাটিয়ে দেব আল্লাহ চাইলে। ভালো না হয় আমি বাসলাম, তোমাকে বাসতে হবে না। কাশি চোখ বন্ধ করে মৃদু কাঁদো সুরে বলল, আপনি অসুস্থ কায়রাব, আপনাকে ঠিক লাগে না আমার। কায়রাব মৃদু হেসে কাশির ঘাড়ের ওপর উত্তপ্ত শ্বাস ফেলে বলল, আচ্ছা, আমাদের গল্পের ইউনিক অংশটা কি জানো? একতরফা ভালোবাসা, যা নায়করা সাধারণত দূর থেকে বাসে, যেখানে চাওয়া থাকে, পাওয়ার সুযোগ থাকে না। কিন্তু আমি যেই নায়ক নই, আমার একতরফা ভালোবাসাকে ছিনিয়ে এনেছি, নিজের বউ করেছি, শুধুমাত্র নিজের সুখটাকে কৌশলে কাছে এনেছি। তাই এতে তোমার ঘৃণাও সই। তবে সত্যি বলতে এটা তো নিছক ভালোবাসা নয়, এটা আমার আমরণ আসক্তি বলতে পারো, যা কাটবে না কখনো। না কাটুক। কায়রাব আলতো হেসে কায়েশির কপালে ঠোঁট ছুঁয়ে আবার বলল, একদিন আমার থেকে ভালোবাসা পর লোভ তোমার মস্তিষ্কে রক্তক্ষরণ ঘটাবে কায়েশি। আমাকে পর তৃষ্ণায় তুমি ছটফট করবে, কথাটা মিলিয়ে নিও। তার কণ্ঠে ছিল ভালোবাসার এমন এক গভীর নিশ্চয়তা, যা কায়েশির এরূপ অস্বীকার, রাগ, অভিমান সব কিছু মিলিয়েও তাকে কায়রাবের থেকে আলাদা করতে পারবে না। কায়রাবের ভালোবাসা ছিল জেদি, দাবিদার, কিন্তু তার নিজের ভাষা একতরফা হলেও সে পরিপূর্ণ। কাশিকে পেয়েছে সে, নিজের করেই ছেড়েছে, নিজের অংশকে এই পৃথিবীর আলো দেখিয়েছে। আর কি চাই তার জীবনে? ভালোবাসা নাই বা পেল, মানুষটা শুধু তার থাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজকে থেকে নিয়মিত গল্প আসবে 2টো করে টানা। তো যারা এখনও মন খারাপ করে আসছেন আমার উপর, প্লিজ ফটাফট লাইক করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।